অনু নিজের রুমে এসে মাত্রই টেবিলের সামনে দাঁড়িয়েছিল। ঠিক তখনই সূর্য বেশ দাপটের সাথে হুট করে অনুর রুমে ঢুকে পড়ল। হঠাৎ এইভাবে সূর্যকে নিজের ঘরে ঢুকতে দেখে সে বেশ ভড়কে গেল। সূর্য অনুর সামনে গিয়ে পকেটে হাত গুজে দাঁড়ালো। তারপর ভ্রুকুচকে গম্ভীর গলায় বলল, তোর আর তোর ভাইয়ের কি হয়েছে রে? সারাক্ষণ মুখটা একদম প্যাচের মতো করে রাখিস কেন? বাড়িটাতে ঢুকলে মনে হয় যেন কোনো শোকসভা চলছে। অনু একটা দীর্ঘশ্বাস ফেলে টেবিলের বইটার দিকে তাকিয়ে আস্তে করে বলল। স্যার আপুকে খুব মিস করছি। সূর্য এক পলক অনুর মলিন মুখের দিকে তাকালো। তারপর একটু বাঁকা হেসে বলল, তা তোর সায়রা অপুকে স্থায়ীভাবেই বাড়িতে নিয়ে আসবো নাকি? তাহলে আর তোকে এভাবে মিস করতে হবে না। কিভাবে? কেন, তোর ভাবি বানিয়ে? অনুর বুকের ভেতরটা যেন এক লহমায় জ্বলে উঠল। হিংসের এক তীব্র চিলতে হাওয়া তার পুরো মনে দোলা দিয়ে গেল। সে দুই হাত কোমরে রেখে চোখ গরম করে বলল, ও, তার মানে এই ইচ্ছেটাই মনে মনে পুষে রেখেছিলেন এতকাল, তাই না সূর্য ভাই? এতই যখন বিয়ে করার শখ, তো সরাসরি বললেই তো হয়। ভেতরে এত জল্পনা কল্পনা রাখার কি দরকার ছিল? এই কাঁথি, আমি কখন বললাম যে আমি বিয়ে করব? এই তো মাত্রই তো বললেন ভাবি বানিয়ে পার্মানেন্ট ভাবে এ বাড়িতে আনবেন। তা ভাবি বানাতে গেলে কি বিয়ে করতে হয় না, নাকি এমনি এমনি ভাবি হয়ে যাবে? অনু বেশ জোর দিয়ে তড়বড় করে কথাগুলো বলল। সূর্য এবার অনুর আরো এক কদম কাছে এগিয়ে এলো। তার লম্বা অবয়বের সামনে অনু যেন এক নিমেষে পুতুল হয়ে গেল। সূর্য অনুর চোখের দিকে তাকিয়ে খুব শান্ত অথচ ধারালো গলায় জিজ্ঞেস করলো, আমি তোর কি হই রে অনু? কেন সূর্য ভাই? ভাই শব্দটা পুরো শেষ করার আগে সূর্য ক্ষিপ্ত হয়ে অনুর মাথায় চাপড় দিয়ে দাঁতে দাঁত চেপেই বলল, মাথা মোটে ইডিয়েট। নেক্সট টাইম যদি মুখে আর একবার এই ভাই ডাক শুনেছে, তবে এক চরে সবকটা দাঁত ফেলে দেব। বেয়াদব নেই। অনু মাথার আঘাতপ্রাপ্ত জায়গায় হাত ঘষে মিনমিন করেই বলল, তাহলে কি বলে ডাকবো? সূর্য বড় ডাকবি। অসম্ভব, আমি ওভাবে নাম ধরে ডাকতে পারবো না। কেন? আপনি আমার চেয়ে কত বড়। সূর্য এবার মনে মনে বেশ হাসলো। সে অনুর একদম চোখের দিকে তাকিয়ে বলল, তাহলে আমার চেয়ে এত বছরের ছোট এই হাঁটু বয়সী হয়েও আমার প্রেমে পড়েছিল কেন শুনে? তখন বয়সের কথা মনে ছিল না? আর এই তুমি থেকে হুট করে আপনি তো কখন নামা হলো? বিয়ের পরে। কেন? কেন? বিয়ের পরে তো সব মেয়েরাই তাদের স্বামীদের আপনি বলে ডাকে। আমার বান্ধবীরা বলেছে স্বামীকে আপনি বলে ডাকলে নাকি সম্পর্কের সম্মান বাড়ে। তাই আমিও এখন থেকে আপনাকে সম্মান দিতে আপনি বলেই ডাকবো। এই সূর্য দুই ভ্রু কুঁচকে স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল। এই মেয়ের আজব আজব যুক্তি মাঝে মাঝে তার মাথার উপর দিয়েই যায়। সে আর কোনো কথা না বাড়িয়ে নিজের শক্তি ক্ষয় করলো না। চুপচাপ গিয়ে ধপাস করে অনুর চরম নরম বিছানাটার উপর আরাম করে বসে পড়ল। অনু কিছুই বলল না, কঠোর কাঠের পুতুলের মতো চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। কিন্তু পর মুহূর্তেই যখন সে দেখল সূর্য জুতো জোড়া খুলে একদম আয়েশ করে তার বিছানায় শুয়ে পড়েছে, তখন তার মাথার মগজ যেন চট করে গরম হয়ে গেল। সে দ্রুত বিছানার পাশে গিয়ে বলল, এ কি সূর্য ভাই, আপনি এখানে কেন শুয়ে আছেন? সূর্য কোনো উত্তর দিল না। সে চোখ বুঝে এক হাত মাথার নিচে দিয়ে শুয়ে রইল। অনুর দিকে ফিরে তাকালো না। অনু থম মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর আবারও একটু চড়া গলায় বলল, সূর্য ভাই। অনুর মুখে আবারও ভাই শব্দটা উচ্চারণ হতে সূর্য এক ঝাটকায় চোখ মেলে এমন রাগী আর রক্তচক্ষু নিয়ে তাকালো যে অনু ভয়ে নিজের মুখের কথাই গিলে ফেলল। সে তাড়াহুড়ো করে মাথা নাড়িয়ে অপরাধীর মতোই বলল, আর বলবো না, ভুল হয়ে গেছে। কিন্তু আপনি নিজের রুম ছেড়ে এখানে কেন শুয়েছেন? মানুষ বিছানায় কেন শোয়? ঘুমাতে। তাহলে আমিও ঘুমানোর জন্য শুয়েছি। কিন্তু আপনার নিজের রুম থাকতে আপনি এখানে কেন ঘুমোবেন? সূর্য চোখ বন্ধ রেখেই বলল, এখানে ঘুমালে কি সমস্যা? কাল তো পরীক্ষা আছে না? সারাটা জেগে বসে পড়াশোনা কর। আমি এখানে শুয়ে শুয়ে তোকে পাহারা দিচ্ছি। কেন? আমি কি জেলখানার কয়েদি নাকি যে জেলখানা ভেঙে পালাচ্ছি আমি? সূর্য সেই কথার উত্তর না দিয়ে উল্টে জিজ্ঞেস করলো, তোর আর কয়টা পরীক্ষা বাকি আছে? 4টা। আচ্ছা, কাল সকালে গিয়ে পরীক্ষা নিয়ন্ত্রককে বলে আসবি ওনারা যেন তোর পরীক্ষাগুলো রাতারাতি নিয়ে নেয়। কারণ পরীক্ষার পরেই তো তোর পরিবার তোকে ওনাদের জামাইয়ের সাথে থাকার পারমিশন দেবে। তার আগে তো আর জামাইকে নিজের ঘরে স্থায়ীভাবে জায়গা দিচ্ছিস না। কথাটা শোনা মাত্রই অনুর পুরো কান ঝাঝা গরম হয়ে গেল। এই লোকের মুখে কিছু আটকায় না। সে লজ্জায় আর এক সেকেন্ডও সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারল না। দ্রুত সূর্যের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে নিজের
পড়ার টেবিলের দিকে চলে গেল। টেবিলের ওপর রাখা বইয়ের পাতাগুলো সে খসখস করে উল্টাতে শুরু করলো, যেন সে খুব পড়াশোনা করছে। আসলে সে চাচ্ছিল সূর্য যেন আর একটা কথাও না বলে, অন্যথায় সে লজ্জাতেই মরে যাবে। সূর্য বেশ কিছুক্ষণ চোখ অর্ধেক বুঝে অনুর এই লজ্জার নাটক দেখল। তার ঠোঁটের কোণে একটা প্রশান্তির হাসি ফুটে উঠল। সে আর অনুকে না খেপিয়ে চুপচাপ চোখ দুটো বন্ধ করে ঘুমের দেশে তলিয়ে গেল। অনু কিছুক্ষণ পড়ার টেবিলে একদম নিথর হয়ে বসে রইল। তারপর ধপ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। হঠাৎ কী মনে করে সে গুটি গুটি পায়ে গিয়ে দরজাটা ভেতর থেকে লক করে দিল। লক দিয়ে আবারও এসে চেয়ারে বসলো। সে মনে মনে ভাবলো, যদি এই অবস্থায় বাড়ির কেউ এসে সূর্য ভাইকে তার বিছানায় শুয়ে থাকতে দেখে, তবে তো লজ্জায় ওর হার্ট অ্যাটাক হওয়া একদম নিশ্চিত। বেশ কিছু সময় অতিবাহিত হয়ে গেল। ঘরের ভেতর শুধু ঘড়ির টিক টিক শব্দ আর সূর্যের গভীর ও শান্ত নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে। সূর্যকে গভীর ঘুমে আচ্ছন্ন দেখে অনু আর চেয়ারে বসে থাকতেই পারল না। সে ধীর পায়ে একদম বিড়ালের মতো পা ফেলে বিছানার পাশে এসে বসল। সে নিমিষহীন চোখে কিছুক্ষণ সূর্যের সুন্দর মুখাবয়বের দিকে তাকিয়ে রইল। মনে মনে ভাবলো, একটা পুরুষ মানুষ এত সুন্দর কিভাবে হতে পারে? এই রূপ কি শুধু তার চোখেই লাগে? তা কেন হবে? তার কলেজের অন্য মেয়েরাও তো এই সূর্যের রূপের পেছনে পাগল। যদিও অনু নিজেকে সান্ত্বনা দেয় যে সে সূর্যের রূপে পাগল নয়, তবু সূর্যের এই পুরুষালী আকর্ষণ তাকে চুম্বকের মতো টানে। সূর্যের সেই চওড়া দুই ভ্রু, ধারালো নাক আর মেরুন আভাযুক্ত ঠোঁট দুটোর দিকে তাকাতেই অনুর নিজের গলাটা কেমন যেন শুকিয়ে কাঠ হয়ে গেল। হঠাৎ করেই তার এলোমেলো দৃষ্টি গিয়ে পড়ল সূর্যের ঠোঁটে, আর মনের কোণে ভেসে উঠল তাদের জীবনের সে প্রথম আকস্মিক চুম্বনের স্মৃতি। ভাবতেই এক তীব্র অস্থিরতায় অনুর বুকটা ধক করে উঠল, হাত পা কাঁপতে লাগলো। কেন যেন আজও ওই বুঝে থাকা চোখের পাতা আর ঘন পাপড়িগুলো তাকে তীব্রভাবে টানছে। অনুর অবুঝ মন ফিসফিস করে বলে উঠল, আমার কি উচিত এই ঠোঁটে আর চোখের পাপড়িতে আমার নরম ঠোঁটের একটা আদরে ছোঁয়া এঁকে দেওয়া? এতে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? কিসের ক্ষতি হয়ে যাবে? উচিত তো, উনি তো আমারই স্বামী। হনু আর অত শত বাজ বিচার করল না। সে নিজের ওপর সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে সে সোজা সূর্যের গালের ওপর নিজের ঠোঁট দুটো ছুঁয়ে দিল। কিন্তু ছোঁয়া মাত্রই এক তীব্র ভীতি আর লজ্জায় সে তড়িৎ গতিতে একদম পিছিয়ে গেল, যেন কোনো এক অবাধ্য মাছি এসে সূর্যের গালে বসেছিল আর উড়েও গেছে। সূর্য ঘুমের ঘোরে একটু নড়ে চড়ে উঠল। অনু তখন নিজের বুকের ওপর হাত রেখে কাঁপছে। হে, কি করলো সে? এত সাহস কোথা থেকে এলো তার মনে? কিন্তু অবুঝ মন বলল, একবার যে দুঃসাহস সে দেখিয়ে ফেলেছে, তা আর একবার দেখালে ক্ষতি কি? অনু আবারও একটু নিচু হয়ে সূর্যের ঠোঁটের দিকে এগোতে চাইল। অনু এবার আরও একটু সাহস পেয়ে আবারও নিচু হয়ে সূর্যের ওই ঠোঁটের দিকে এগোতে চাইল। কিন্তু ঠিক সেই মুহূর্তে সূর্য হুট করে চোখ মেলে সোজা অনুর দিকে তাকালো। অনু পুরো থমকে গেল। ছিটকে সরে যাওয়ার মতো ন্যূনতম শক্তিটুকু সে নিজের শরীরে খুঁজে পেল না। সে সূর্যের একদম মুখের ওপর ঝুঁকে আছে। সূর্য নিজের ঘুম ছড়ানো চোখে দুই ভ্রু কুঁচকে অনুর দিকে তাকিয়ে রইল। তার মুখের ঠিক 2 ইঞ্চি ওপরে অনু ঝুঁকে আছে। সূর্য নিজের গভীর ও চেনা নেশাক্ত গলায় বলে উঠল, তুই কি আমার উপর ঝোঁকার প্র্যাকটিস করছিস, নাকি আমাকে আবার স্ট্রবেরি মনে করে কামড়ে খেতে চাচ্ছিস? অনু তড়িঘড়ি করে সোজা হয়ে বসল। নিজের চুরির অপরাধ ঢাকতে নজর লুকিয়ে এদিক সেদিক তাকিয়ে আমতা আমতা করেই বলল, আরে না, কি যে বলেন! একটা মশা বসেছিল আপনার গালে, ওটা তো মারতেই তো গিয়েছিলাম। সূর্য এবার এক ঝটকায় অনুর হাতটা ধরে নিজের দিকে টানল। অনু সামলাতে না পেরে সরাসরি সূর্যের শক্ত চওড়া বুকের ওপর আছড়ে পড়ল। সূর্য অনুর কোমর জড়িয়ে ধরে বাঁকা হেসে বলল, মশা মারতে গিয়েছিলে? তা মশা মারতে গালের ওপর ওভাবে ঠোঁট নামিয়ে ঝোঁকার কি দরকার ছিল শুনি? মশাকে হাত দিয়ে মারা যায় না ম্যাডাম? ছাড় না মায়, একদম ফাজলামো করবেন না। কিন্তু সূর্য তার বাঁধন আরো শক্ত করলো, ছাড়লো না। সে অনুর গলার কাছে নিজের মুখটা নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, স্থির হও জান। জান শব্দটা সূর্যের মুখে শোনা মাত্রই অনুর পুরো শরীর যেন এক মুহূর্তে গলে জল হয়ে গেল। তার মস্তিষ্ক আর কোনো সংকেত দিতে পারছিল না। শুধু এই পুরুষালীর স্পর্শের তীব্রতায় সে অবশ হয়ে আসছিল। সূর্য অনুর কানের কাছে মুখ রেখে একদম খাদ ঘেঁষা নরম সুরেই বলল, কিছু করবো না, প্রমিস। শুধু একটু শান্তিতে ঘুমোতে দে।
অনেক দিন হলো একটু শান্তিতে ঘুমাতে পারি না তোর চিন্তায়। সবসময় তোকে হারানোর একটা ভয় কাজ করে মনের ভেতর। ইচ্ছে করে তোকে এভাবে সবসময় আমার বুকের ভেতরটা আগলে রাখি। সূর্যের এই তীব্র ভালোবাসার আকুতি শুনে অনুর চোখের কোণ ঘেঁষে এক ফোঁটা আনন্দের জল গড়িয়ে পড়ল। সূর্য পরম মমতায় নিজের হাতের আঙুলের ডগা দিয়ে সেই জলটুকু মুছে দিল। অনু এবার আর বাধা দিল না, সে আপন মনে সূর্যের বুকের ভেতর নিজেকে সঁপে দিল। তার দুই হাত জড়িয়ে রইল সূর্যের পিঠে। সূর্য নিজের হাত সরিয়ে অনুকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, এবার আর আমাকে এত জ্বালাস না তো। বেশি ছটফট করলে কিন্তু নিজেকে আর নিয়ন্ত্রণ রাখতে পারবো না। চুপচাপ শান্ত হয়ে এই বুকে ঘুমা। ঠিক তখনই হুট করে কারেন্টটা চলে গেল। পুরো ঘর মুহূর্তে ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। সেই অন্ধকারের মাঝে অনু অনুভব করলো তার শরীরের ওপর সূর্যের ভারী শরীরটা চাপ আরো কিছুটা বাড়ল। সূর্যের তপ্ত ভারী নিঃশ্বাসের এক একটা উষ্ণ ঢেউ অনুর গলার কাছে এসে আছড়ে পড়তে লাগলো। অনুর তনু মন সেই তীব্র সুখে শিউরে উঠল। সে আবারও একটু ছটফট করতে চাইল, কিন্তু সূর্য নিজের সবটুকু অধিকার খাটিয়ে অনুর কানের লতিতে আলতো করে নিজের ওষ্ঠাধর ছুঁয়ে একদম ফিসফিসানি কণ্ঠে বলে উঠল, আমার ছোট্ট পাখি, তোকে আজ একটু নিজের মতো করে আদর করি। সূর্যের সেই আকুল ডাক, আদরে ডাক আর গভীর অন্ধকারে সেই শীতল ও তীব্র ছোঁয়ায় অনুর হাত দুটো যেন নিজের অজান্তেই আপন গতিতে গিয়ে হারিয়ে গেল সূর্যের ঘন চুলের ভাঁজে। এক নতুন তীব্র এবং অমুক ভালোবাসার জোয়ার নেমে এলো সেই অন্ধকার রজনীর নিস্তব্ধতায়, যেখানে দুটি হৃদয় এক সুতোয় বাঁধা পড়ে গেল। একটা বন্ধ ঘরের মাঝে পিনপিনে নীরবতা। সে নিস্তব্ধ ঘরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে নিঝুম নিজের হাতের 5 আঙুলে শাড়ির আঁচলটা অনবরত পেঁচিয়ে চলেছে। তার মনের ভিতর এক তীব্র অস্বস্তি আর ছটফটানি। বুকটা যেন দুরু দুরু কাঁপছে। নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করলেও তার চোখে মুখের অভিব্যক্তি আর ঘন ঘন দীর্ঘশ্বাসই বলে দিচ্ছে সে কতটা হাঁসফাঁস করছে। আর ঠিক তার পথের কাঁটা হয়ে ঘরের একমাত্র দরজার সাথে বেশ আয়েশ করে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ইস্তিয়াক। তার ঠোঁটের কোণে লেগে আছে এক অদ্ভুত বিজয়ী পুরুষের বাঁকা হাসি। অথচ সকলের পরিস্থিতিটা একদম অন্যরকম ছিল। সকালবেলা যখন নিঝুম কলেজের উদ্দেশ্যে বের হয়েছিল, পথেই হুট করে দেখা হয়ে যায় ইস্তিয়াকের মায়ের সাথে। তিনি তো নিঝুমকে দেখা মাত্র একদম জেদ ধরে বসলেন। কোনো আপত্তি না শুনে জোর করে তাকে নিজের বাড়িতে নিয়ে আসলেন। নিঝুম মনে মনে কিছুটা নিশ্চিত ছিল যে এই ভেবে যে এখন তো ইস্তিয়াক কলেজে থাকার কথা, এই অসময়ে সে বাড়িতে থাকবে না। ব্যাস এই ভেবে সে কিছুটা নির্ভয় আর স্বস্তিতে তার সাথে চলে এসেছিল। এমনিতেও সে ইস্তিয়াকের সামনে মোটেও যেতে চায় না, কারণ সেই দিনে সে শেষ ফোন কলের পর থেকে ইস্তিয়াক বারবার তার সাথে দেখা করার কথা বলার চেষ্টা করে যাচ্ছে। আর নিঝুম প্রতিবারই তাকে পুরোপুরি এড়িয়ে গেছে। কিন্তু নিঝুমের মতো অবুঝ মুরগিকে খাঁচায় বন্দি করার জন্য ইস্তিয়াক নামক চতুর শিয়ালটা যে আজকে নিজের বাড়িতেই এমন নিপুণ ফাঁদ পেতে রাখবে তা কে জানতো। ইস্তিয়াকের মা বাড়িতে ঢুকেই আলমারি থেকে একটা সুন্দর শাড়ি বের করে সরাসরি নিঝুমের হাতে ধরিয়ে দিলেন। তারপর এক প্রকার জোর করে তাকে ইস্তিয়াকের রুমে পাঠিয়ে দিলেন শাড়িটা ট্রায়াল দেওয়ার জন্য। তার মুখের ওপর কিছু না বলতে পারার কারণে নিঝুম বাধ্য হয়ে ইস্তিয়াকের ঘরে ঢুকে শাড়িটা পরছিল। অগত্যা সে ওয়াশরুমে গিয়ে শাড়িটা পরে কোনো মতে জড়সড় হয়ে সে যেই না বাইরে বের হতে যাবে, অমনি তার চোখ পড়ল ঘরের ভেতরের দরজাটা পুরোপুরি বন্ধ। আর সেই বন্ধ দরজার সাথে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে স্বয়ং ইস্তিয়াক। দৃশ্যটা দেখা মাত্রই নিঝুমের বুকের ভেতরটা এক তীব্র আতঙ্কে ধক করে উঠল। তার চোখের সামনে সমস্ত হিসাব নিকাশ এক মুহূর্তে উলট পালট হয়ে গেল। সে তো ভেবেছিল লোকটা ঘরেই নেই, কিন্তু এ তো পুরো বাঘের খাঁচায় এসে ধরা দেওয়ার মতো অবস্থা। নিঝুম নিজের মনের সবটুকু সাহস এক জায়গায় জোগাড় করে গলার স্বর যতটা সম্ভব শক্ত রাখার চেষ্টা করে বলল, আপনি আপনি এখানে কেন এসেছেন? ইস্তিয়াক দরজার সাথে পিঠ থেকে ওভাবেই দাঁড়িয়ে রইল। তার গভীর তীক্ষ্ণ চোখ দুটো নিঝুমের আপাতমস্তক খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। নীল শাড়িতে মেয়েটাকে আজ বড্ড মায়াবী লাগছে। ইস্তিয়াক গভীর ও নিঃশতুর চোখে তাকিয়ে রইল। সে এক পা এগিয়ে এসে ভারী গলায় বলল, আমার বাড়ি, আমার রুম, আর আমাকেই উল্টো প্রশ্ন করছো যে আমি এখানে কেন এসেছি? রুমটা কি আমার না তোমার নিঝুম? নিঝুম ইস্তিয়াকের এমন গভীর দৃষ্টি আর পুরুষালী কণ্ঠস্বরের কাছে কিছুটা তটস্থ হয়ে গেল। সে নিজের শাড়ির আঁচলটা আর একটু শক্ত করে চেপে ধরে বলল, দরজাটা খুলুন, আমি বের হব। ইস্তিয়াক এবার পকেট থেকে হাত দুটো বের করলো। ধীর পায়ে নিঝুমের
আরও এক কদম কাছাকাছি এসে শান্ত গলায় বলল, আমি তোমার সাথে দেখা করার কথা বলেছিলাম, মনে আছে? বিগত কয়েকটা দিন ধরে আমি তোমার পেছনে কুকুরের মতো ঘুরঘুর করেছি, অথচ তুমি আমাকে পাত্তাই দিলে না। সারাক্ষণ শুধু এড়িয়ে চলেছ। কেন শুনি? কিসের এত অহংকার তোমার? নিঝুম ইস্তিয়াকের এত কাছাকাছি আসা সহ্য করতেই পারছিল না। তার নিজের নিঃশ্বাস আটকে আসছিল। সে চোখ নামিয়ে নিয়ে একটু চড়া সুরেই বলল, আমার আপনার সাথে কথা বলার কিচ্ছু নেই, ব্যাস অনেক হয়েছে, এবার দয়া করে দরজাটা খুলুন। ইস্তিয়াক এক চুলও নড়ল না। সে নিজের হাত দুটো বুকের কাছে আড়াআড়ি করে বেঁধে অবাধ্যের মতোই বলল, দরজা তো খুলবে না, অন্তত আজ তো কোনোভাবেই না। নিঝুম এবার রেগে গিয়ে চোখ বড় বড় করেই বলল, তার মানে কি? আপনার কথাই সব হবে নাকি? আপনি দরজা খুলতে না চাইলে আমি কি এই ঘরেই বন্দি থাকবো? ইস্তিয়াক এবার অনুর মতোই এক বাঁকা হাসি হাসল। নিঝুমের আরো কাছে এগিয়ে এসে চোখ টিপ দিয়ে ফিসফিস করে বলল, কথাই না হলেও কাজে হবে নিজম। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতেই হয়। তুমি যখন এত সহজে আমার কথা শুনবে না, তাহলে আজ না হয় কাজ দিয়েই কথা আদায় করব, কি বলো? মানে? নিঝুমের ভীতু হরিণীর মতো চাহনি দেখে ইস্তিয়াক নিজের ঠোঁটটা কামড়ে হালকা হাসল। সে পুরুষের চঞ্চল আর গভীর হাসিটা চোখে পড়তেই নিঝুমের ভেতরের অস্বস্তি যেন শতগুণ বেড়ে গেল। সে হাত পা নাড়িয়ে বড্ড হাঁসফাঁস করতে শুরু করলো। ইস্তিয়াক নিঝুমকে আর বেশি না ঘাবড়ে দিয়ে নরম সুরে বলল, চুপচাপ গিয়ে ওই সোফাটায় বসো। আমি মাত্র কয়েকটা কথা বলবো, বেশি সময় নেব না তোমার। আমার কথাগুলো শেষ হওয়ার পর তুমি যে সিদ্ধান্ত নেবে, আমি মন থেকে সেই সিদ্ধান্তকেই রেসপেক্ট করব। কথা দিচ্ছি, তোমাকে তখন আর জোর করে আটকে রাখবো না। নিঝুমের কোনো তর্কে গেল না। চুপচাপ গিয়ে ইস্তিয়াকের পড়ার টেবিলের সামনে চেয়ারটায় বসলো। ইস্তিয়াক নিজেও গিয়ে একটা চেয়ার টেনে তার মুখোমুখি বসলো। তারপর একটু গলা খাকারি দিয়ে নিজের ভেতরের গভীর আর একটু আবেগটুকু গলার স্বরে ঢেলে দিয়েই বলল, নিঝুম, আমি জানি তোমার মনের ভেতর কোনো এক অদৃশ্য ঝড় বইছে। অতীতে আমার কিছু ভুলের কারণে তোমার মনে অনেক বড় ক্ষত তৈরি হয়েছে। হাসপাতালে অনুর জন্য করা আমার পাগলামিগুলো তোমাকে কতটা পুড়িয়েছে তা আমি আজ খুব ভালো করেই উপলব্ধি করতে পারছি। কিন্তু বিশ্বাস করো, তখন আমার মনের ভাবনার জগৎটা আর আজকের আমি, সেই দুটো সম্পূর্ণ আলাদা। একবার ভালো লাগা আর মায়ার পার্থক্যটা বোঝার চেষ্টা করো নিঝুম। ভালো লাগা হয়তো যে কারোর প্রতি যে কোনো সময় তৈরি হতে পারে, কিন্তু মায়া বড় অদ্ভুত জিনিস। মায়া মানুষকে একটা নির্দিষ্ট গণ্ডিতে সারা জীবনের জন্য আটকে ফেলে। ইস্তিয়াক নিঝুমের চোখের দিকে অপলক চেয়ে থেকে আবারও বলতে শুরু করলো, তুমি ভাবছো আমি বুঝি এখনো অনুতেই আটকে আছি, আর তোমাকে স্রেফ একটা দায়িত্ব বা জেদের বসে বিয়ে করতে চাচ্ছি। কিন্তু বিশ্বাস করো, ব্যাপারটা মোটেই তা নয়। হাসপাতালে সেদিন আমি যা করেছিলাম বা বলেছিলাম তা ছিল একটা ইমোশনাল তাড়না। আর মানুষের জীবনে মোহ আসতেই পারে, কিন্তু সেই মোহ কেটে যাওয়ার পর আমি যখন নিজের হৃদয়ে হাত দিয়েছি, সেখানে শুধু তোমাকেই পেয়েছি। বিগত কয়েকটা দিন তোমার অবহেলা আর দূরত্ব আমাকে প্রতিটা মুহূর্তে বুঝিয়েছে আমার জীবনে তোমার উপস্থিতি কতটা জরুরি। আমি আজ কোনো লুকোচুরি না করে একটা চরম সত্য স্বীকার করতে চাই। আমি ভালো লাগা আর ভালোবাসার তফাৎটা খুব ভালো করেই বুঝতে পেরেছি। এবার তুমি বলো, তুমি কি আমায় বিয়ে করতে চাও নাকি চাও না? যদি সত্যি মন থেকে না চাও, আমি তোমাকে আর কখনো জোর করব না। তবে হ্যাঁ, আমার বড্ড কষ্ট হবে, কারণ এই অবাধ্য মেয়েটার মায়ায় আমি ভীষণভাবে আটকে গেছি। আর মায়া জিনিসটা ভালোবাসার চেয়েও অনেক বেশি শক্তিশালী হয় নিঝুম। ভালো লাগা ফুরিয়ে যায়, কিন্তু মায়ার বাঁধন কোনোদিনও আলগা হয় না। ইস্তিয়াকের কণ্ঠের এই তীব্র আকুলতা আর এক বুক ভালোবাসা মেশানো দীর্ঘ সংলাপ শুনে নিঝুম পুরোপুরি স্থির হয়ে গেল। তার মনের ভেতরে জমে থাকা এক সমুদ্র অভিমান যেন এক নিমিষে কর্পূরের মতো উবে গেল। এক পশলা বসন্তের দক্ষিণ হাওয়া এসে তার হৃৎপিণ্ড ছুঁয়ে গেল। এক অনাবিল ভালো লাগা তার পুরো অস্তিত্বকে মায়ায় জড়িয়ে ধরল। নিঝুম মুখে আর কোনো কথা বলল না। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো এবং ধীর পায়ে গিয়ে দরজার লকটা খুলে ঝটপট ঘর থেকে বের হয়ে গেল। নিঝুম ওভাবে চলে যাওয়ায় ইস্তিয়াক বুক চিরে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তার মনে হলো মেয়েটা হয়তো তাকে ক্ষমা করতে পারল না, কিন্তু ঠিক পর মুহূর্তে তাকে পুরো চমকে দিয়ে দরজার উপাস থেকে নিঝুমের এক চিলতে ভাঙা অথচ স্পষ্ট কণ্ঠ ভেসে উঠল,
করব। কথাটা বলেই নিঝুম এক ছুটে ওখান থেকে পালিয়ে গেল। ইশতিয়াক প্রথমে নিজের কানকে বিশ্বাস করতে পারল না। তার ঠোঁটের কোণে একটা চওড়া বাঁকা হাসি ফুটে উঠল। সে কিছুক্ষণ চেয়ারে গুম হয়ে বসে রইল। তারপর তার মুখের সেই শান্ত শিষ্ট আর গম্ভীর ছেলেটার রূপ এক নিমিষে উধাও হয়ে গেল। সে বাচ্চাদের মতো খুশিতে লাফিয়ে উঠে পুরো ঘর কাঁপিয়ে চিৎকার করে উঠল। ইয়েস! এদিকে অনুর পরীক্ষা শেষ হলো। শেষ পরীক্ষাটা দিয়ে সে যখন হল থেকে বের হলো, তার বুকের ভেতর থেকে যেন মস্ত বড় একটা পাথরের বোঝা নেমে গেল। সে ধীর পায়ে হেঁটে হেঁটে মাঠ পেরিয়ে, সাথে তন্নি আর মিথিলাও আছে। তারা তিনজন একসঙ্গে গল্প করতে করতে মেইন গেটের দিকে হাঁটছে। ইদানিং মিথিলা আর তন্নির মধ্যকার সম্পর্কটা যেন আরও বেশি সুন্দর আর মধুর হয়ে উঠেছে। হবারই তো কথা, সম্পর্কে তারা হবু ভাবি আর ননদ বলে কথা। তন্ময় ভাইয়া নিজের অদম্য ভালোবাসা দিয়ে পরিশেষে মিথিলা আপুর মন জয় করে নিয়েছে এবং আর মাত্র কয়েক মাস পরে ধুমধাম করে তাদের বিয়ে হতে চলেছে। এই ভেবে অনুর নিজের মনেও ভীষণ খুশি লাগছিল। গেটের বাইরে এসে অনু বান্ধবীদের বিদায় দিল। ঠিক তখন এই রাস্তার ওপাশে চোখ পড়তেই তার বুকটা ধক করে উঠল। দেখলো বাইক নিয়ে এক হাতে হেলমেট ধরে সূর্য দাঁড়িয়ে আছে। সূর্যকে ওভাবে দেখতেই অনুর চোখের সামনে ভেসে উঠল তাদের সেই চেনা স্মৃতিটা। সেদিন সূর্যকে দেখে অনু ছুটতে গিয়ে হোঁচট খেয়ে শটান আছাড় খেয়ে পড়ে গিয়েছিল রাস্তার পাড়ে। আর সূর্য হাঁ করে নিজের হাতের দামি ফোনটার সিগারেটটা ফেলে দিয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়েছিল। আজও কি অনুর খুব ইচ্ছে করছে সেই দিনটার মতো এক ছুটে দৌড়ে গিয়ে সূর্যের সামনে দাঁড়াতে। ইচ্ছে থাকলেও তো পূরণ হবার জো নেই, কারণ সূর্য আজকে নিজেকে সোজা রাস্তা পার করে আপনা আপনি এগিয়ে এলো। সে কোনো লৌকিকতার তোয়াক্কা না করে সবার সামনেই অনুর নরম হাতটা নিজের শক্ত মুঠোয় ভরে নিল। তারপর পরীক্ষা হলের খুঁটিনাটি কেমন পরীক্ষা হলো সব জিজ্ঞেস করতে লাগলো। অনু নিজের হাতের ওপর সূর্যের হাতের সেই চেনা ও উষ্ণ স্পর্শের দিকে তাকিয়ে আনমনেই তার সব প্রশ্নের উত্তর দিতে ব্যস্ত হয়ে পড়ল। কিছুক্ষণ পর বাইকটা এসে আচমকা একটা মস্ত বড় শপিং মলের সামনে থামলো। অনু নিজের দুই ভ্রু কুঁচকে কপালে ভাঁজ ফেলে সূর্যের দিকে তাকালো, কিন্তু সূর্যের সেই দিকে কোনো খেয়ালই নেই। সে বেশ স্বাভাবিক। সে বাইক লক করে চাবিটা পকেটে ভরেছে। অনু কয়েকবার জিজ্ঞেস করার পর অবশেষে জানা গেল আজকে নাকি তাদের বিয়ের শপিং করতে আসা হয়েছে। অনু মনে মনে হেসে ভাবলো, সেই বোধহয় পৃথিবীর একমাত্র আজব নেই যে পরীক্ষার হল থেকে সোজা নিজের বিয়ের শপিং করতে এসেছে, তাও আবার নিজের বরের সাথে। কি অদ্ভুত আর মায়াবী এই জীবন। শপিং মলের ভেতরে ঢোকার পরপরই হঠাৎ একজনের সাথে চোখাচোখি হয়ে গেল অনু। তার বাবার দ্বিতীয় স্ত্রী দাঁড়িয়ে আছেন আর তার পাশে একজন সুপুরুষ দাঁড়িয়ে আছে। এই পুরুষটিকে তা বুঝতে অনুর একটু সময় লাগলো না। মহিলা অনুকে দেখা মাত্রই বড্ড ইতস্তত করতে লাগলেন। লজ্জায় আর অপমানবোধে যেন ওখানেই হাঁসফাঁস করছিলেন। অনু আর সেদিকে নিজের দৃষ্টি দিল না। সে অতীতকে পেছনে ফেলে সূর্যের হাতটা শক্ত করে ধরে সামনে এগিয়ে গেল। শপিং শেষ করে যখন তারা বাড়িতে ফিরল তখন চারপাশ জুড়ে সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে। সব কিছু খুব দ্রুত আর স্বাভাবিকভাবে চললেও রাতে ড্রয়িং রুমে বসে হঠাৎ দাদু সকলকে ডেকে সেই বড় করে রিসেপশনের কথাটা তুললেন। দাদু বললেন এবার সামাজিকভাবে বড় করে অনুষ্ঠান করতে হবে। অনু বেশ ভালো করেই জানে এটা নিশ্চিত ওই সূর্য ভাইয়ের কাজ। এই লোকের এত কিসের তাড়া। সেই বিশেষ রাতের পর থেকে বাড়ির সকলের চোখে ফাঁকি দিয়ে সূর্য তো প্রায় প্রতি রাতেই অনুর ঘরে এসে ঘুমাচ্ছে। তাকে রাত জেগে পাহারা দেবার নাম করে প্রতিটি রাত সে গভীর ভালোবাসায় আর আদরে ভরিয়ে দেয়। তারপরে তারা তো কিসের ভয়, এত তাড়াহুড়ো কিসের, অনু ভেবে পায় না। সবশেষে বাড়ির বড়দের মতামত আর সিদ্ধান্তে একটা মস্ত বড় ফাইনাল ঘোষণা হলো। বাড়িতে এবার দুটো অনুষ্ঠান একসাথেই হবে, ইশতিয়াক আর নিঝুমের বিয়ে আর তার সাথে সূর্য আর অনুর গ্র্যান্ড রিসেপশন। এত বড় আলোচনার মাঝে নিঝুম তো লজ্জায় নিজের ঘরের দরজা আটকে বসে আছে। অনুর সাথে তার দেখাই হয়নি, আর অনুও দাদুর মুখের এই ডিক্লারেশন শুনে লজ্জায় আর এক মুহূর্ত নিচে দাঁড়িয়ে থাকতেই পারল না। সে এক ছুটিয়ে উপরের দিকে পা বাড়ালো। তখন বাইরে মুষলধারে প্রবল বৃষ্টি শুরু হলো। অনু নিজের মনের ভেতরে সেই তীব্র লজ্জা আর ভালো লাগার সহানুভূতিগুলো কাটাতে এক ছুটে ছাদে চলে গেল। ছাদের খোলা বাতাসে দাঁড়িয়ে সে কিছুক্ষণ মন ভরে বৃষ্টিতে ভিজল। তার তপ্ত শরীর আর মন যেন শান্ত হলো। তারপর চোরের মতো পা ফেলে নিজের রুমে ঢুকলো, যেন সূর্য তাকে এই ভেজা অবস্থায় কোনোভাবেই দেখতে না পায়। রাতের খাবার দাবার শেষ হতেই বাড়ির যে যার মতো নিজের ঘরে চলে গেল। অনু নিজের রুমে এসে বেশ কিছুক্ষণ ছটফট করতে করতে সূর্যের জন্য অপেক্ষা করলো।
প্রতিদিন রাতে যে লোকটা পড়াশোনা পাহারা দেওয়ার বাহানায় চোরের মতো ঘরে এসে ঢোকে, আজ তার কোনো পাত্তাই নেই। ঘড়ির কাঁটা তখন রাত 1টা ছুঁই ছুঁই। তখন বৃষ্টিতে ভেজার কারণেও অনুর শরীরটা কেমন যেন ম্যাজ ম্যাজ করছে। ভেতর থেকে একটা তীব্র গরম ভাব জামা ভেদ করে বেরিয়ে আসতে চাইছে। রাতের খাবারের পরে সে একটা প্যারাসিটামল খেয়েছিল, তবু শরীরের এই তপ্ত ভাবটা কিছুতেই কমছে না। বিছানায় এপাশ ওপাশ করে হাঁসফাঁস করতে করতে অনু শেষমেশ সূর্যকে একটা মেসেজ দিল, কিন্তু বেশ কিছুক্ষণ পার হয়ে যাওয়ার পরও ওপাশ থেকে কোনো রিপ্লাই এলো না। মনের ভেতর এক অদ্ভুত অভিমান আর অস্থিরতা নিয়ে অনু আর বিছানায় টিকে থাকতেই পারল না। সে সোজা হেঁটে সূর্যের রুমের দিকে রওনা দিল। সূর্যের রুমের দরজাটা খোলাই ছিল। অনু ভেতরে পা রাখতেই দেখলো রুমের ভেতরে সূর্য নেই, তবে বারান্দা থেকে সিগারেটের কটু গন্ধ ভেসে আসছে। গন্ধটা নাকে আসতেই অনুর আজকে একটু বেশি রাগ উঠে গেল। এই লোকটা এখনো নিজের এই বাজে অভ্যাসটা বন্ধ করতে পারল না। আপনি এখনো সিগারেট খান? আমাকে যে বড় বড় কথা বলেন, নিজের বেলায় কি? ধীর পায়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো অনু। তার উপস্থিতির মৃদু আওয়াজ পেয়েই সূর্য চমকে পেছনে তাকালো। আঙুলের ফাঁকে জ্বলতে থাকা সিগারেটটায় শেষ একটা টান দিয়ে সে ওটা বারান্দার বাইরে ছুঁড়ে ফেলে দিল। তারপর অনুর দিকে ঘুরে এক মায়াবী হাসলো। সে এক পা এগিয়ে এসে দু হাতে অনুর পাতলা কোমরটা জড়িয়ে ধরে নিজের বুকের সাথে লেপটে নিল। অনুর কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, কসম জান, এটা লাস্ট ছিল। এরপর আর কখনো এই জিনিস ছুঁয়ে দেখব না, প্রমিস। অনু মুখটা ভীষণ শক্ত করে অভিমানী গলায় বলল, এই ছাইপাশ খাওয়ার জন্যই বুঝি আজকে আর আমার রুমে যাননি? ওইদিকে আমি চাতক পাখির মতো বসে আছি। সূর্য অনুর চাঁদের মতো মায়াবী মুখটার দিকে তাকিয়ে আলতো হাসলো। তারপর বারান্দার গ্রিলের সাথে নিজের চওড়া পিঠটা হেলান দিয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু অনুর কোমর থেকে তার হাতের বাঁধনটা আলগা করলো না। অনু কিছুক্ষণ চুপ থেকে সূর্যের শার্টের বোতাম আঙুল দিয়ে নাড়াচাড়া করতে করতেই বলল, আজকে আমি এখানে আপনার সাথেই থাকি তাহলে। আমার নিজের ঘরে একা একা একদমই ভালো লাগছে না। না। কেন? সূর্য অনুর কপালে নিজের ঠোঁটটা ছুঁয়ে দিয়ে গভীর সুরেই বলল, কালকে সকাল থেকে বিয়ে সব আয়োজন শুরু হয়ে যাবে। তখন বাড়িতে একের পর এক অতিথি আসতে শুরু করবে। অনেকেই তো আমাদের কোর্ট ম্যারেজ নিয়ে এখনো পুরোপুরি জানে না। হুট করে কে কে বলে বসবে। তাছাড়া বাড়ির বড়রা যদি এত রাতে তোকে আমার ঘরে দেখে, তবে তো তুলকালাম হয়ে যাবে। আর মাত্র 2 দিন ধৈর্য ধর, তারপর তো সবাই তোকে পুরোপুরি আমার কাছে দিয়ে দেবে। তোকে পার্মানেন্টলি এই ঘরে নিজের কোলে করে তুলে নিয়ে আসবো। তখন আর কেউ বাধা দিতে পারবে না। অনু কিছুক্ষণ সূর্যের দিকে তাকিয়ে রইল, যেখানে শুধু তার জন্যই এক সমুদ্র ভালোবাসা খেলা করছে। সে আর কোনো তর্ক না করে নিজের মাথাটা সূর্যের চওড়া বুকে সঁপে দিল। দু হাতে সূর্যের পিঠটা শক্ত করে জড়িয়ে ধরেই বলল, আকাশের ওই চাঁদ সাক্ষী রেখে কোন এক পূর্ণিমায় শুধু আপনার জন্য বউ সাজবো। সূর্য অনুর কপালে ঠোঁট ছুঁয়ে ওড়নাটা মাথায় দিয়ে চিবুক ছুঁয়ে বলল, আর আমি নিজের হাতে তোমায় আমার বউ সাজিয়ে আমার বুকের বাম পাশে চিরদিনের জন্য আগলে রাখবো। এমন কথা অনুর কি যেন হয়ে গেল। সে একদম ছোট বাচ্চার মতো কান্না জড়ানো গলায় বলল, আমার একটু ভালো লাগছে না, কেন যেন বুকের ভেতর প্রচন্ড কান্না আসছে। আর একটু শক্ত করে জড়িয়ে ধরুন না। সূর্য কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো। কেন? সূর্য অনুর চুলে হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করলো, জানি না তো, শুধু মনে হচ্ছে ভেতরটা খুব ভারী হয়ে আছে। মাকে মনে পড়ছে, ভীষণ কান্না আসছে। অনু সূর্যের হাতটা নিজের কোমর থেকে সরিয়ে তাকে আরো গভীর করে জড়িয়ে ধরার আকুতি জানালো। সূর্য আর নিজেকে ধরে রাখতে পারলো না। সে অনুকে নিজের বুকের পাঁজরের সাথে ভীষণ শক্ত করে চেপে ধরলো, কিন্তু তার সেই পুরুষালী শক্ত স্পর্শ লাগতেই অনু সজোরে হাঁসফাঁস করে উঠল। সে সূর্যের বুকে হাত দিয়ে একটু ঠেলে বলল, আরে আপনি আবার এত জোরে ধরেছেন কেন? দম আটকে যাচ্ছে তো আমার। সূর্য হালকা হেসে হাতের বাঁধনটা একটু আলগা করলো, কিন্তু তখনই অনু শরীরের তীব্র উষ্ণতা সূর্যের হাতের তালুতে এসে লাগলো। মুহূর্তের মধ্যে সূর্যের 2 জোড়া ভ্রু কুঁচকে একাকার হয়ে গেল। সে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে অনুর গালে, কপালে আর গলায় হাত দিয়ে দেখলো। তার কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট হয়ে উঠল। সে ব্যস্ত হয়ে বলল, তোর শরীর এমন গরম হয়ে আছে কেন রে অনু? জ্বর উঠেছে নাকি? এই অসময়ে হঠাৎ জ্বর উঠতে যাবে কেন? অনু চট করে নিজের নজর লুকিয়ে ফেলল। এখন যদি সে সূর্যকে বলে যে একটু আগে সে বৃষ্টির পানিতে মনের সুখে ভিজেছে, তবে এই খাডুস লোকটা রেগে মেগে ওনার গাল একদম চড় মেরে লাল করে দেবে। তাই সে সূর্যের হাতটা নিজের কপাল থেকে সরিয়ে দিয়ে একটু দূরে গিয়ে চেয়ারে বসলো। মুখ নামিয়ে বলল,
উফ, কিছু হয়নি তো, একটু বোধহয় ঠান্ডা লেগেছে। রাতের খাবারের পর ওষুধ খেয়েছি, সকালের মধ্যে ঠিক হয়ে যাবে। হুট করে ঠান্ডা কিভাবে লাগলো? অনু আমতা আমতা করে বলল, এতদিন পরীক্ষার যে ধকল আর মানসিক চাপ ছিল, সেটা হয়তো সেটার জন্যই হয়তো শরীরটা হুট করে ভেঙে পড়েছে। অনু তখনও নিজের দুহাতে মুখ গুজে বসেছিল, কিন্তু পর মুহূর্তেই সে আচমকা নিজেকে শূন্যে ভাসমান অনুভব করলো। আকস্মিক এই কাণ্ডে সে চরম হকচকিয়ে গেল এবং পড়ে যাওয়ার ভয়ে সূর্যের গালটা দুই হাতে শক্ত করে আঁকড়ে ধরল। সূর্য তাকে কোলবালিশের মতো অনায়াসে কোলে তুলে নিয়েছে। অনু চোখ বড় বড় করে বলল, কি করছেন কি আপনি? ছাড়ুন আমায়। সূর্য অনুর দিকে তাকিয়ে চোখ টিপে বলল, তোর মন ভালো করছে ছোট পাখি। তুলে তুলে মন ভালো করা যায় নাকি? যায় কি যায় না তা নিজে একটু পর দেখতে পাবি, চল। বাড়ির সকলেই তখন গভীর ঘুমে মগ্ন। যদি উৎসবের আমেজ বলে কথা, কয়েকজনের রুমের জানালা দিয়ে এখনো অল্প আলোর আভা ভেসে আসছে। হয়তো বিয়ের নানা খুঁটিনাটি নিয়ে তারা নিজেদের মধ্যেই মশগুল। সূর্য খুব সাবধানে অনুকে কোলে করে নিচে নামালো। বাড়ির মেইন গেটের সামনে এসে সে অনুকে আলতো করে দাঁড় করিয়ে দিল। তারপর পার্কিং লট থেকে নিজের বাইকটা স্টার্ট না দিয়ে ঠেলে ঠেলে গেটের বাহিরে নিয়ে এলো। কারণ এই মাঝরাতে বাইকের চড়া আওয়াজ হলে বাড়ির সবাই ঝেঁকে যাবে। বাইকের পাশে দাঁড়িয়ে অনু মুখ কালো করে ফিসফিস করে বলল, আমাদের এভাবে চোরের মতো লুকিয়ে বাইরে যাওয়ার কি দরকার বলুন তো? সূর্য বাইকের সিটে বসে বাঁকা হেসেই বলল, তাহলে কি তোর বড় মা আর বড় চাচাকে ঘুম থেকে ডেকে নিয়ে যাব? যে আমি তোর হাত ধরে মাঝ সাথে ডেটে যাচ্ছি। যা, তুই গিয়ে নিজে জানিয়ে আয় আমি এখানেই আছি। সূর্যের এমন কথা শুনে অনু একদম চুপ মেরে গেল। এটা জানতে পারলে এত রাতে ঘরের বাইরে পা রাখাই তো দূর কি বাত, নির্ঘাত সূর্যের পিঠের চামড়া তুলে দেবে। তবে ভয় থাকলেও আজকের এই রাতটা অনুর কাছে ভীষণ মায়াবী আর অপার্থিব মনে হচ্ছিল। এই নিঝুম রাতে শীতল বাতাসে সূর্যের পাশাপাশি বাইকে চড়ে ঘোরার যে রঙিন স্বপ্ন সে এতদিন মনে মনে ভেবেছিল, আজ তা সত্যি হতে চলেছে। সূর্য বাইকটা স্টার্ট দিতেই অনু আর দেরি না করে ধীর পায়ে গিয়ে সূর্যের পেছনে বাইকের সিটে বসলো। তার দুই হাত সূর্যের চওড়া কাঁধের ওপর রাখতেই বাইকটা আপন গতিতে পিচ ঢালা অন্ধকার রাস্তা ছেড়ে ছুটতে শুরু করলো। রাতের সেই হিমশীতল বাতাস অনুর মুখের ওপর এসে আছড়ে পড়ছিল, আর তার অবাধ্য চুলগুলো বাতাসে উঠছিল। অনুর মনে হচ্ছিল এই অন্ধকার রাতের মায়াবী চাদর যেন কেবল তাদের দুজনের জন্যই বিছানো হয়েছে। মনের ভেতর এক পরম শান্তির ঢেউ খেলে গেল। তার মনে হচ্ছিল সে যেন এক মায়াবী রূপকথার দেশে উড়ে চলেছে। এই মুহূর্তে অনুর মনে হচ্ছিল সে চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে একটা গান গাইবে। আকাশ পথে যাব বেড়াতে, রেখে তোর কাঁধে দুটো হাত, তারায় তারায় হবে সাজানো, হিরে জড়ানো প্রতি রাত। কিছুক্ষণ পর বাইকটা এসে শহরের এক শান্ত ও মনোরম লেকের পাড়ে থামলো। লেকের বাম দিকে তাকাতেই দেখা গেল একটা বিশাল কৃষ্ণচূড়া গাছ, যা একদম টকটকে লাল ফুলে ভরে আছে। চাঁদের আলোয় সেই লাল ফুলগুলো দেখে অনুর চোখ দুটো এক নিমিষে উজ্জ্বল হয়ে গেল। লেকের পাড়ের রাস্তাটা সামনে গিয়ে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। অনু সূর্যকে বাঁ দিকে সুন্দর রাস্তাটা নেওয়ার জন্য ইশারা করলো, কিন্তু সূর্য অনুর কথা পাত্তাই দিল না। সে নিজের খেয়াল মতো ডান দিকের রাস্তাটা ধরে অন্ধকার রাস্তাটা বেছে নিল। অনু ঠোঁট উল্টে মুখ ফুলিয়ে মনে মনে বলল, এই লোকটা সব সময় নিজের ইচ্ছে মতো কাজ করবে। আমি যা বলবো ঠিক তার উল্টোটা করাই যেন তার প্রধান কাজ। অনু কম যায় না। সে ডান দিকের পথটা ধরলো, কিন্তু ডান দিকের রাস্তায় কিছুটা এগোতেই অনুর হাঁটার গতি একদম থমকে গেল। তার পা দুটো যেন মাটিতে জমে গেল। সে অবাক হয়ে দেখলো সামনে একটা কালভার্টের ওপর বেশ কয়েকজন ছেলে মেয়ে গোল হয়ে বসে আছে। কেউ নিজেদের ফোনে ব্যস্ত, কেউ বা মৃদুস্বরে হাসাহাসি করছে, আবার কেউ গিটারের তারে আঙুল বোলাচ্ছে। এত রাতেও যে শহরের বুকে এভাবে প্রাণবন্ত আড্ডা জমে তা চার দেয়ালে বন্দি থাকা অনুর জানা ছিল না। সে আর সূর্যের সাথে না গিয়ে লেকের পাড়ে একটা খালি বেঞ্চিতে চুপচাপ গিয়ে বসে পড়ল। সূর্য পেছনে ঘুরতেই অনুকে না পেয়ে এদিক ওইদিক তাকালো। অবশেষে বেঞ্চিতে একলা বসে থাকা অনুকে দেখে সে একটা দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটা দিন দিন বড্ড ঘাটতারা আর অভিমানী হয়ে যাচ্ছে। সূর্য ধীর পায়ে অনুর সামনে গিয়ে দাঁড়ালো। অনু মুখটা অন্যদিকে ঘুরিয়ে একদম পাথরের মূর্তির মতো বসে রইল, যেন সে সূর্যকে চেনেই না। বেচারা সূর্য আর কি করে, সে একটু হাসলো। তারপর সোজা হেঁটে গেল ওই আড্ডা দেওয়া দলটার দিকে। তাদের সাথে কিছু একটা কথা বলে তাদের একজনের কাছ থেকে একটা চমৎকার অ্যাকোস্টিক গিটার চেয়ে নিজের হাতে নিয়ে এলো।
সে আবারও ফিরে আসলো অনুর কাছে। তারপর গিটারের তারে আলতো করে হাত বুলিয়ে টুনটান একটা মিষ্টি সুর তুলল। অনু তখনও চোখ বন্ধ করে অভিমানী হয়ে থাকার ভান ধরেছিল, কিন্তু এতদিন পরে এই নিস্তব্ধ মাঝ রাতে নিজের সবচেয়ে প্রিয় মানুষটার মুখ থেকে সেই চেনা গভীর আর মায়াবী কণ্ঠস্বরটা শুনতে পেয়ে তার ভেতরের সব জমাট বাঁধা অভিমান যেন এক নিমেষে গলে জল হয়ে গেল। সূর্য অনুর চোখের দিকে তাকিয়ে গিটারের হালকা কার্ডের সাথে অত্যন্ত দরদ নিয়ে গাইতে শুরু করলো। কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে, রেখে দে নয়তো দেউরিয়ে। কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে, রেখে দে নয়তো দেউরিয়ে। ও আমাদের প্রেমের পরোয়ানা জারি হয়ে গেছে অনেক আগে। ও পিয়া রে পিয়া, আয় না একটু কাছে। ও পিয়া রে পিয়া, একটা গল্প বলার আছে। ও পিয়া রে পিয়া, আয় না একটু কাছে। ও পিয়া রে পিয়া, একটা গল্প বলার আছে। সূর্যের কণ্ঠের সেই গভীর আকুলতা আর ভালোবাসার সুর লেকের শান্ত বাতাসে। সকাল হতে পুরো বাড়ি জুড়ে উৎসবের এক এলাহি আমেজ শুরু হয়ে গেল। ডেকোরেশনের লোক এসেছে, তারা ড্রয়িং রুম থেকে শুরু করে মেন গেট পর্যন্ত লাইটিং আর ফুল দিয়ে সাজাতে ব্যস্ত। রাশেদ খান আর আমজাদ হোসেন সোফায় বসে অনবরত ফোনে আত্মীয় স্বজনদের দাওয়াত দিতে ব্যস্ত, আর দাদু তাদের সব কিছু বুঝিয়ে দিচ্ছে, কারণ আজ রাতেই দুই জোড়া হাত এক করার জন্য হলুদের আয়োজন করা হয়েছে। হুট করে এত তাড়াহুড়ো করে বিয়ের আয়োজন করায় ইস্তিয়াকের বাবা মা প্রথমে কিছুটা আমতা আমতা করছিলেন বটে, তবে পরে আনন্দের সাথেই রাজি হয়ে গেছেন। এমনিতে তাদের ছেলেও তো আগে বিয়েতে রাজি ছিল না, এখন যদি শেষ পর্যায়ে এসে আবার বেঁকে বসে, এই ভয়ে ওনারা আর দেরি করতে চাইলেন না। সকালবেলার আসল চমকটা অবশ্য এখনও বাকি ছিল। পুরো পরিবারকে অবাক করে দিয়ে হুট করে বাড়িতে এসে হাজির হলেন ফুপি দিলারা, আর তার সাথে এসেছে সায়রা আর ববি। সায়রা ড্রয়িং রুমে পা রাখা মাত্রই তার চোখ দুটো চারপাশের ভিড়ে অরণ্যকে খুঁজতে শুরু করলো, কিন্তু কোথাও সেই চেনা মুখটা চোখে পড়ল না। কি অদ্ভুত ব্যাপার, তার চেয়েও ছোট বয়সী একটা ছেলে তাকে আমেরিকা পর্যন্ত তার মনের ভেতর একচিটিয়া বসে আছে, অথচ আজ সেই ছেলেটারই দেখা নেই। তবে তাদের এই আকস্মিক সারপ্রাইজে বাড়ির সকলেই দারুণ খুশি। পুরো বাড়ি যেন এক নিমেষে আনন্দে গমগম হয়ে করে উঠল। কিন্তু এই খুশির মাঝে একটা মস্ত বড় দুশ্চিন্তা ভর করেছে। অনুর গায়ের জ্বরটা মাঝরাত থেকেই হু হু করে বেড়ে গেছে, এই নিয়ে বাড়ির প্রত্যেকেই ভীষণ চিন্তাচ্ছন্ন। আর এদিকে সূর্য পুরোটা সময় অনুর ঘরের আশেপাশে অস্থির হয়ে ঘুরঘুর করছে। সুরাইয়া আবারও এইসব ব্যাপারে ভীষণ কড়া স্বভাবের মানুষ, তিনি ছেলের এই হুটহাট অনুর ঘরে আসা মোটেও পছন্দ করছেন না, তাই সূর্যকে অনুর কাছে একদমই অ্যালাউ করেননি। এটা নিয়ে সূর্যের ভেতরে রাগটা যেন আগ্নেয়গিরির মতন ফাটতে চাইছে। নিজের বিবাহিত বউ অসুস্থ, অথচ তার কাছে গিয়ে একটু সেবা করার, পাশে বসার অনুমতি নেই। ভাবা যায় কি অদ্ভুত নিয়ম। তবে সূর্যের এই অনবরত অনুর ঘরের আশেপাশে ঘোরাফেরা করা দেখে বাড়িতে আসা দু একটা অতিথি নিজেদের মধ্যে কানাকানিও ফিসফাস শুরু করে দিয়েছে। অবশ্যই সস্তা কানাকানিতে সূর্যের কিছুই যায় আসে না, তার সমস্ত ধ্যান জ্ঞান এখন ওই বন্ধ ঘরের ভেতর জ্বরে গায়ে শুয়ে থাকা ছোট পাখিটার দিকে। অবশেষে সূর্য একটা বুদ্ধি আটল। সে সুরাইয়ার কাছে গিয়ে রুকাইয়াকে নিয়ে এক মস্ত বড় মিথ্যা ঢাল বানিয়ে ওনাকে কথার জাঁত তক্ষলে ফেলে সোজা নিচতলায় পাঠিয়ে দিল। মা চোখের আড়াল হতেই সূর্য আর এক সেকেন্ডও সময় নষ্ট করলো না, সোজা অনুর রুমে ঢুকে এক ঝটকায় ভেতর থেকে দরজাটা বন্ধ করে লক করে দিল। দরজাটা লক করে সে এমন একটা ভাব নিল যেন এই দরজা সে আজ আর সহজে খুলছে না। বেশ অনেকটা সময় সূর্য অনুকে ঠিকঠাকভাবে দেখতে পারেনি। জ্বরের তীব্রতায় অনুর মায়াবী মুখটা একদম ফ্যাকাশে আর মলিন হয়ে গেছে। কিছুক্ষণ আগে ওষুধ নেওয়ার কারণে জ্বরটা এখন কিছুটা কমেছে, যদিও পুরোপুরি শেষ হয়নি। কপালে এখনো একটা ভেজা তোয়ালে দিয়ে জলপট্টি দেওয়া রয়েছে। সূর্য ধীর পায়ে একদম উলট পালট করা মন নিয়ে বিছানার পাশে গিয়ে বসলো। সে অপলক চোখে কিছুক্ষণ তার ফ্যাকাশে মুখটার দিকেই তাকিয়ে রইল। বুকের ভেতরটা কেমন যেন মুচড়ে উঠল তার। অনু ঘুমের ঘরেও সূর্যের সেই অতি পরিচিত পুরুষালী উপস্থিতি টের পেল। সে খুব কষ্ট করে তার ভারী চোখের পাতা দুটো মেলে সূর্যের দিকে তাকালো এবং ঠোঁটের কোণে এক চিলতে ম্লান মুচকি হাসি ফুটিয়ে তুলল। অনুর মুখের
এই এক চিলতে মিষ্টি হাসিটাই যেন সূর্যের সমস্ত ব্যাকুলতা আর অস্থিরতার জন্য একদম যথেষ্ট ছিল। সে আর নিজের আবেগ ধরে রাখতে পারল না। এক ঝটকায় ঝুঁকে এসে অনুকে খুব আলতো কিন্তু গভীর মায়ায় জড়িয়ে ধরল। নিজের মুখটা শটান গুজে দিল অনুর গলার ভাঁজে। সূর্যের এই আকস্মিক স্পর্শে অনু পুরো শরীর দিয়ে কিছুটা কেঁপে উঠল। সূর্যের নাক মুখ দিয়ে বেরিয়ে আসা গরম নিঃশ্বাসের তপ্ত ঢেউ অনুর গলার ত্বকে আছড়ে পড়ছে, আর সূর্যের শীতল হাত অনুর জ্বরে পোড়া গরম শরীরটাকে ছুঁয়ে যাচ্ছে। সূর্য অনুর তপ্ত শরীরের সমস্ত ক্লান্তি আর উত্তাপ যেন নিজের ভেতর শুষে নিতে চাইল। সে অনুর গলায় গভীর মমতায় কয়েকটা তপ্ত দীর্ঘ চুম্বন এঁকে দিল। সূর্যের সেই ওষ্ঠাধরের তীব্র অনুভূতিতে অনুর পুরো শরীর এক নিমেষে অবশ হয়ে এলো। তার সমস্ত শিরা উপশিরায় যেন এক অনাবিল শিহরণ খেলে গেল। সূর্য অনুকে বুকের মাঝে আরও একটু শক্ত করে চেপে ধরে খাদ ঘেঁষা ফিসফিসানি কণ্ঠেই বলল, আমার আর এসব লোক দেখার অনুষ্ঠানের একদম প্রয়োজন নেই জান। চল, সবার সামনে তোকে নিজের বউয়ের স্বীকৃতি দিয়ে এখনই আমার ঘরে নিয়েছে। এই জ্বরের শরীরে আমি তোকে আর কোনো কষ্ট দিতে পারবো না। অনু সূর্যের এই পাগলামি দেখে মনে মনে খুব হাসলো। সে নিজের কাঁপতে থাকা হাতের আঙুলগুলো সূর্যের ঘন চুলের ভাঁজে ডুবিয়ে দিয়ে একটু হেসে আদুরে গলায় বলল, আপনি কি সবসময় আমার উপর শুধু নিজের ইচ্ছেটাই চাপিয়ে দেবেন? সূর্য তার বুকে মুখ রেখে ভ্রুকুচকে বলল, মানে? মানে আবার কি? আপনার না হয় ধুমধাম করে বিয়ের শখ নেই, কিন্তু আমার কি ইচ্ছে করে না নাকি যে আমার বিয়েটা খুব সুন্দর করে হবে? আমিও সবার মতো লাল টুকটুকে বেনারসি পরে মনের মতো করে বউ সাজবো, লাল ঘুমটার আড়ালে লজ্জা পাবো। আমার এই ইচ্ছেটার কোনো দাম নেই আপনার কাছে? সূর্য এবার অনুর বুক থেকে মাথা তুলে তার দিকে তাকালো। তার চোখে তখন কৃত্রিম রাগের চড়া আভাস। সে গম্ভীর গলায় বলল, তোকে বউ সাজতে বারণ কে করেছে রে গাধি? তুই এমনিতে আমার বউ সাজবে, প্রয়োজনের প্রতিদিন সাজবে। আমি শুধু বলছিলাম আজ রাতের ওই গায়ে হলুদের অনুষ্ঠানটা করার কোনো প্রয়োজন নেই। ওতে মেখে টেকে গোসল করতে গেলে তোর গায়ে আরো বেশি ঠান্ডা লেগে জ্বরটা ডাবল হয়ে যাবে। মোটেই না। আমি কষ্ট হলেও আজকে হলুদ দেব, আমার বান্ধবীরা সবাই আসবে, আমি কোনো অনুষ্ঠান বাদ দেব না। অনু সূর্যের ওই রাগের চোখকে মোটেও পাত্তা দিল না। সে সূর্যের দিক থেকে নিজের চোখ সরিয়ে নিয়ে বেশ জেদ ধরে মুখ ঘুরিয়ে রইল। সূর্য এবার অনুর কানের নিচে মুখ টেনে দাঁতে দাঁত চেপেই বলল, দিন দিন তুই বড্ড অবদ্ধ আর ঘাটতের হয়ে যাচ্ছিস। কারেন্ট নিচে দুটো কড়া থাপ্পড় পড়লে একদম সোজা হয়ে যাবে। অনু একটু না ভয় পেয়ে উল্টো সূর্যের দিকে চোখ বড় বড় করে চ্যালেঞ্জ ছোড়ার মতো বলল, আমাকে কে মারবে? আপনি মারুন না, দেখি কেমন মারতে পারেন। সূর্য এবার নিজের চওড়া দুই ভ্রু নাচিয়ে তার চেনা বাঁকা হাসি হেসেই বলল, দেখবি কিভাবে মার করবো, দেখতে চাস? আমার মারার স্টাইল কিন্তু একটু অন্যরকম জান। কানের নিচে থাপ্পড় না বেরিয়ে এই অবদ্ধের ঠোঁট দুটোকে নিজের ঠোঁটের মাঝে বন্দি করে এমন কড়া শাস্তি দেব যে এক কামড়েই সব জেদ হাওয়া হয়ে যাবে। তখন কিন্তু আর ছাড়ানোর জন্য কেঁদেও লাভ হবে না। সূর্যের এমন খোলামেলা হুমকির কথা শুনে অনুর ফ্যাকাশে গলা দুটো মুহূর্তেই বুক থেকে এক ধাক্কায় নিজেকে সরিয়ে নিয়ে কম্বলটা টেনে মুখ ঢাকতে ঢাকতে লজ্জা মিশ্রিত রাগেই বলে উঠল। অশুভ লোক একটা। সূর্য চোখ টিপ দিয়েই বলল, বদনাম যখন হয়েছে তখন তো বাস্তবায়ন করে ফেলে। রাত বাড়ার সাথে সাথে হলুদের অনুষ্ঠানে তোড়জোড় একদম তুঙ্গে চড়ে গেল। বাড়ির সবার রেডি হওয়ার জোরদার তোড়জোড় শুরু হয়ে গেল। ইস্তিয়াককেও এই বাড়িতে নিয়ে আসা হয়েছে, যাতে আজ রাতে একই জায়গায় সব ছেলে মেয়েরা মিলে হলুদের অনুষ্ঠান অংশ নিয়ে চুটিয়ে আনন্দ মজা করতে পারে। বর্তমানে সূর্যের রুমের ভেতর এক অদ্ভুত থমথমে অথচ হাসির পরিস্থিতি তৈরি হয়ে আছে। অরণ্য, সুরাইয়া আর ইস্তিয়াক তিন মূর্তি একদম গম্ভীর মুখ করে বসে আছে। কারণটা আর কিছুই নয়, হলুদের জন্য বাড়ি থেকে তাদের যে খয়েরি কালারের পাঞ্জাবি দেওয়া হয়েছে সেটাই তিন মক্কেলের কারোরই পছন্দ হয়নি। তিনজনেরই এক কথা, এই খয়েরি কালার নাকি চরম খ্যাত টাইপের জিনিস, এটা তারা কোনোভাবে গায়ে চড়াবে না। তাদের সাফ কথায় সাদা পাঞ্জাবি দিতে হবে, ওটাই নাকি তাদের পার্সোনালিটির সাথে একদম পারফেক্ট যায়। এই নিয়ে রেগে মেগে আগুন হয়ে রুকাইয়া আপু সবার পাঞ্জাবি কেড়ে নিয়ে এক ঝটকায় রুম থেকে চলে যাওয়ার আগেই ইস্তিয়াকের হাতে একটা লাল নীল চেক কাটা লুঙ্গি এগিয়ে দিয়ে গেল। তা দেখে অরণ্য চোখ গরম করে বলে উঠল, হ্যাঁ, এটা কি হলো আপু? তুমি শুধু তোমার দেবরকে কেন লুঙ্গি দিলে, আমাদেরকে কেন দিলে না? রুকাইয়া দরজার কাছ থেকে ঘুরে দাঁড়িয়ে ভ্রুকুচকে বলল, কেন, তোরা কি নিচে লুঙ্গি পরে নামবি নাকি?
অরণ্য তৎক্ষণাৎ নাক সিটকে বলল, অবশ্যই না, আমরা জিন্স আর ব্র্যান্ডেড শার্ট ছাড়া কিচ্ছু পরি নাকি? তবু আমাদের একটা পার্সোনাল চয়েস আর প্রেস্টিজ আছে না? একজনকে এভাবে স্পেশাল ট্রিটমেন্ট দিলে বাকিদের তো হিংসে হবেই। লুকাইয়া মুখ ভেঙচি কেটে ইস্তিয়াককে উদ্দেশ্য করেই বলল, ইস্তিয়াক, তোমরা যখন ভালো ভালো পাঞ্জাবি পরবেই না, তখন তুমি এই লুঙ্গিটা পরেই নিচে চলে এসো। আমার ভাইগুলোর তো কোনো লজ্জা শরম নেই, ওরা পোশাক ছাড়াও নিচে চলে যেতে পারবে, কোনো ভরসা নেই। তুমি তো আর তা পারবে না, তাই ইজ্জত বাঁচাতে এই লুঙ্গিটাই শেষ ভরসা। কথাটা বলেই রুকাইয়া হলুদের সব কটা পোশাক বগল দাবা করে হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। সূর্য পুরোটা সময় একদম চুপচাপ গভীর ভাবনায় নিমজ্জিত ছিল, কারণ তার রুমে সে নিজে দাঁড়িয়ে আছে। সেখানে কি পরার মতো কাপড়ের অভাব হবে নাকি? ওদিকে তার মনের ভেতর সারাক্ষণ অনুধুম জ্বরের চিন্তা ঘুরপাক খাচ্ছে। মোট কথা, সে এই ফালতু কালার লুঙ্গি বিতর্কে সময় নষ্ট করতে মোটেও রাজি না। তাই সে গটগট করে এগিয়ে গিয়ে নিজের আলমারিটা খুলল, কিন্তু আলমারি খুলতে সূর্যের চোখ দুটো একদম চড়ক গাছ হয়ে গেল। পুরো আলমারি খা খা করছে, একটা সুতো পর্যন্ত নেই, কোথাও একটা রুমালও পরে নেই। তার মানে তাদের খয়েরি পাঞ্জাবি পরতে বাধ্য করার জন্য ঘরের বড়রা মিলে এই সূক্ষ্ম চালটা চেলেছেন এবং আলমারির সব কাপড় আগেই গায়েব করে দিয়েছেন। সূর্য এতক্ষণে বুঝতে পারলো বাড়ির মহিলারা কতটা ধুরুমদল। এমনকি প্রথমে বুঝতে না পারলেও সূর্য যখন বিরক্ত হয়ে রুম থেকে বের হতে গেল, দেখলো দরজাটা বাইরে থেকে লক করা। কি অদ্ভুত কায়দা রে বাবা! সূর্য চরম কটমট করে ইস্তিয়াকের দিকে তাকালো। ইস্তিয়াক থতমত খেয়ে নিজের গায়ের সাথে লুঙ্গিটা চেপে ধরে বলল, আমার দিকে অমন ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছিস কেন? আমি কি তোর কাপড় চুরি করেছি নাকি? অরণ্য খাট থেকে লাফিয়ে উঠেই বলল, তাকাবে না তো কি করবে? নিঝুমকে যে নিজে থেকে বিয়ে করতে চাও, সেটা সোজা মুখে স্বীকার করলেই তো এই নাটকটা করতে হতো না। এখন বাড়ির সবাই মনে করছে আমাদের ইস্তিয়াক সাহেব বড্ড সাধু বাবা, ভাজা মাছটি উল্টে খেতে জানে না। তাই তো তোমারে এভাবে আমার সাথে দরজা বন্ধ করে আটকে রেখেছে। ইস্তিয়াক এবার চরম আমতামতা করতে লাগলো, কিন্তু তাকে আর কোনো সাফাই গাওয়ার সুযোগ না দিয়ে অরণ্য ঝটপট ইস্তিয়াকের হাত থেকে লুঙ্গিটা এক টানে কেড়ে নিল। তারপর বলল, সারাদিনে দৌড়াদৌড়ি চড়ে গোসল করতে পারি নাই, শরীর একদম আঠা আঠা হয়ে গেছে। তোমরা তোমার গায়ে হলুদ দিয়ে খেলা করবা, আমি বরং একটু ফ্রেশ হয়ে আসি, তোমরাই থাকো এখানে। বলেই অরণ্য লুঙ্গিটা কাঁধে ফেলে ওয়াশরুমে চলে গেল। কিন্তু তার ঢোকার ঠিক 2 মিনিট পরেই ওয়াশরুমের ভেতর থেকে বিকট এক চিৎকার ভেসে এলো। ওরে বাবারে, মরে গেলাম রে, বাঁচাও! চিৎকার শুনে সূর্য আর ইস্তিয়াক দুজনেই ধরফর করে এক ছোট ওয়াশরুমের দরজার দিকে গেল। ভেতরে গিয়ে দেখে এক হুলস্থুল কাণ্ড। ওয়াশরুমে পানির কলের চাবিটা পুরোপুরি ভেঙে সুতোয় সুতোয় ছুটে গেছে, আর সেখান থেকে একদম ফায়ার সার্ভিসের পাইপের মতো তীব্র বেগে পানি ছিটকে বের হচ্ছে। অরণ্য সেই পানির তোরে পুরো ভিজে ভূত হয়ে গেছে এবং এক হাত দিয়ে কলের মুখটা চেপে বন্ধ করার আপ্রাণ চেষ্টা করছে, আর অন্য হাত দিয়ে ভাঙা চাবিটা জোড়া লাগানোর কসরত করছে। সূর্য আর ইস্তিয়াক দুজনেই অরণ্যকে বাঁচাতে হুড়মুড় করে এগিয়ে গেল, আর সাথে সাথেই যা হওয়ার তাই হলো। 1 মিনিটের মধ্যে তিনজনেই পানির তোরে ভিজে একদম টুপটাপ হয়ে গেছে। প্রায় কয়েক মিনিট লাগাতার ধস্তাধস্তি আর কুস্তির পর অবশেষে তারা কলের মুখটা ঠিকঠাক আটকে পানি পড়া বন্ধ করতে সক্ষম হলো। কাজ শেষ হতেই ইস্তিয়াক নিজের ভেজা কাপড়ের দিকে তাকিয়ে অরণ্যের দিকে চরম রাগী চোখে তাকালো, কিন্তু অরণ্য সেই দিকে না তাকিয়ে বাচ্চাদের মতন হাবলার মতো দাঁত বের করে একটা চড়া হাসি দিল। সূর্যের আগে ফুসতে ফুসতে অরণ্যর পেছনে সজোরে একটা লাথি বসিয়ে দিয়ে বলল, হারামজাদা, তোর ভাই বোন মিলে আমার জীবনটা পুরো তামাতামা করে দিলি। অরণ্য নিজের ভেতরে চুলগুলো ঝাড়তে ঝাড়তে ফোড়ন কেটেই বলল, ভাইয়া, আবার বোনের জীবন তো তুমি তামাতামা করেছো। এই যে আজকে সারাদিন বোনটার এত ধুম জ্বর, অথচ তার কাছে আমাকে যেতে দেওয়া হচ্ছে না। তুমি পুরোটার সময় দরজা বন্ধ করে অন্য রুমে কি করছিলে বলো তো শুনি? সেবা করছিলে নাকি অন্য কিছু? সূর্য আচমকা এই প্রশ্নে কিছুটা ঘাবড়ে গেল, তার কান দুটো লাল হয়ে উঠল। তবে নিজের গাম্ভীর্য ধরে রাখতে সে আবারও রাগী চোখে তাকাতেই অরণ্য চট করে পাশ থেকে সেই শুকনো লুঙ্গিটা নিয়ে কেটে পড়ার চেষ্টা করলো, কিন্তু সাথে সাথে কোথা থেকে আরও দুটো হাত এসে সেই লুঙ্গির কোনা শক্ত করে চেপে ধরলো। হঠাৎ এই অতর্কিত আক্রমণে ভরকে গিয়ে অরণ্য বেচারা একবার সূর্যের দিকে তো একবার ইস্তিয়াকের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে বলল, কি এটা কি হচ্ছে? সূর্য নিজের দাঁত কিরমির করে চেপে বলল, তোরই অপকর্মের জন্য আমি মাথা থেকে পা পর্যন্ত ভিজে ভূত হয়েছে, তাই এই লুঙ্গিটা এখন আমিই পরবো। ইস্তিয়াক এবার তীব্র অবজেকশন জানিয়ে টেনে লুঙ্গিটা নিজের দিকে টেনে বলল,
1 মিনিট ব্রো, এটা ভাবি স্পেশালি আমাকে দিয়েছিল। সো টেকনিক্যালি এটা আমার প্রপার্টি, আমার লুঙ্গি, তোরা কেউ এটা পাবি না। অরণ্য মাঝখানে পড়ে আর কি বলবে, এক লুঙ্গি আর 3 দাবিদার। অরণ্য তার বেসুরে স্বরেই গেয়ে উঠল, বিধি তুমি বলে দাও এ লুঙ্গি কার, একটা লুঙ্গির 3টে দাবিদার। ইস্তিয়াক সূর্য তার মাথায় গাঁটটা মারল। এক মুহূর্তের মধ্যে সেই একমাত্র লুঙ্গি নিয়ে 3 যুবকের মধ্যে তুমুল দড়ি টানাটানি শুরু হয়ে গেল। তবে বাহুবল আর গায়ে জোর পরিবেশে জিতে গেল আমাদের সূর্য ভাইয়া। অরণ্য আর ইস্তিয়াক কিছুক্ষণ সূর্যের সাথে অনবরত ধস্তাধস্তি করার পর চরম ক্লান্ত হয়ে ওয়াশরুমের ফ্লোরেই ধপাস করে বসে হাঁপাতে লাগলো। সূর্য সেই শরীরে লুঙ্গিটা কোমরে পেঁচিয়ে একটা বাঁকা আর বিজয়ী হাসি হেসে বলল, খবরদার আমার বেডরুমের ভেতর এক পাও দিবি না। যদি আমার শুকনো বিছানা বা মেঝে ভেজাস, তবে তোদের সব কটার গায়ের ভেজা পোশাক খুলে একদমই অবস্থায় নিচে পাঠিয়ে দেব, মনে থাকে যেন। অরণ্য আর ইস্তিয়াক একে অপরের মুখের দিকে চাওয়াচাওয়ি করলো। তারপর চোখ দিয়ে এক গোপন ইশারা করে সূর্য কিছু বুঝে ওঠার আগে দুজনে খাট থেকে বাঘের মতো লাফিয়ে পড়ে সোজা সূর্যকে জাপটে ধরলো। আর জাপটে ধরেই দুজনে মিলে সূর্যের কোমরের লুঙ্গিটা হ্যাঁচকা টান দিয়ে টানাটানি শুরু করলো। সূর্য নিজের ইজ্জত বাঁচাতে আর নিজেকে কোনোভাবে রক্ষা করতে 2 হাত দিয়ে কোমরটা পাথরের মতো শক্ত করে চেপে ধরে চেঁচিয়ে উঠল, আই কুলঙ্কার গোলা, তোর আমার ইজ্জত নিয়ে টানাটানি করছিস কেন? ছাড় আমাকে। অরণ্য কোমরের এক কোণা ধরে আরো জোরে টান দিয়েই বলল, আরে ভাইয়া, থোবার আবার কিসের ইজ্জত? বিবাহিত মানুষের যে কোনো লজ্জা শরম আর ইজ্জত থাকে না, তা তুমি জানো না নাকি? সূর্য নিজের লুঙ্গিটা কোনো মতে কুঁচকে শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলল, শালা, এখনো পর্যন্ত আমি একদম পিওর ভার্জিন, বুঝলি? তোর বোনকে এখনো ছুঁয়ে দেখিনি আমি। সুতরাং ফালতু কথা বন্ধ কর আর আমার লুঙ্গি ছাড়। সূর্যের মুখে এমন নিষ্পাপ হওয়ার দাবি শুনে ইস্তিয়াক নিজের মুখটা পুরো কুঁচকে চরম তাচ্ছিল্যের সুরেই বলল, শালা মিথ্যেবাদী কোথাকার! একটু আগেই তো আমি নিজের চোখে দেখলাম তুই অনুর রুম থেকে ওভাবে গোসল করে ভেজা চুলে বের হলি, আর এখন আমাদের সামনে এসে একদম সতী সাধু সাজার ভান করছিস। ইস্তিয়াকের এই গোপন তথ্য ফাঁসের কথা শুনে সূর্য কটমট করে অন্যের দিকে তাকালো। তার চুরির জোড়াজোড়ি ফাঁস হয়ে যাওয়ায় সে মনে মনে প্রমোদ গুনল। আর অরণ্য এক মহা বিস্ময় আর ভয়ঙ্কর চোখ করে সূর্যের দিকে তাকিয়ে রইল, যেন সে কোনো ভিন গ্রহের প্রাণী দেখছে। ঠিক তখনই হঠাৎ করে রুমের মেইন দরজার বাইরে থেকে খুলে গেল। ঘরের ভেতর ঢুকে পড়ল কুলসুম খালা। সে রুমে ঢুকতেই 3 তরুণের এই অর্ধনগ্ন অবস্থায় একে অপরকে জড়িয়ে ধরে লুঙ্গি টানাটানি দৃশ্য দেখে একদম থমকে দাঁড়িয়ে গেল। তার চোখ দুটো কপালে উঠে গেল। সে নিজের 2 গালে হাত দিয়ে কপালে চোখ তুলেই বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, তোমরা এইখানে এক্কেরে উলঙ্গ হইয়া কি করতাছিলা গো বাপজানরা? বিয়ার আগে এইটি কি অলক্ষণী কাণ্ড! কুলসুম খালা মূলত বড়দের নির্দেশ তাদের জন্য নতুন ধবধবে সাদা পাঞ্জাবি নিয়ে এসেছিল। সারা 1 সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। উনি 3 জনের জন্য সেগুলো খাটের ওপর রেখে আর একটু সময় নষ্ট না করে নিজের মুখটা ওড়না দিয়ে চেপে ধরে এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। রুমে তখন 3 মক্কেলের বোকা বনে যাওয়ার নীরবতা। গায়ে হলুদের আসরে সবাই বেশ জমিয়ে বসেছে। চারিদিকে আলো আর আনন্দের ধুম। জমকালো আসরে 2 জোড়া বর কনেকে নিয়ে হুলস্থুল কাণ্ড চলছে। তবে সূর্যের কাণ্ডকীর্তি দেখে মনে হচ্ছে সে হলুদের আসরে নয়, বরং কোনো যুদ্ধক্ষেত্রে নিজের মহামূল্যবান সম্পত্তি পাহারা দিতে এসেছে। সে অনুকে একদম নিজের গা ঘেঁষে বসিয়ে রেখেছে। শুধু তাই নয়, ডাইনি মায়ে অন্য কোনো মানুষ যেন ভুলেও অনুর গায়ে হলুদ ছোঁয়াতে না পারে সেজন্য অরণ্যকে একদম কড়া প্রহরী হিসেবে পাশে দাঁড় করিয়ে রেখেছে। আর কিছুক্ষণ পর পর তার ভাইয়ের একটা কথা তো আছেই। এদিকে সূর্যের কড়া নির্দেশে কেউ যেন অনুর গায়ে 1 ফোঁটা হলুদ না ছোঁয়ায়। হলুদ ছোঁয়ালেই নাকি আবারও গোসল করাতে হবে, আর গোসল করলে এই ধুম জ্বরের ওপর আবারও নতুন করে ঠান্ডা লাগবে। এসব আতিক্যতা দেখে অনুর ভেতরের মেজাজটা তিরতির করে চরচর করে বাড়ছে। এই লোকটা সবসময় এমন ভাব দেখা যেন দুনিয়ার সব কেয়ার ওনার একার, অথচ আজ এই ধুম জ্বর নিয়েও যে তাকে 7 সকালে গোসল করতে হয়েছে সেটা কার জন্য? এমনকি পরীক্ষা চলছিল তখনও এই লোকের ভালোবাসা নামক টর্চারের কারণে সারা শরীরে তীব্র ব্যথা করে নিয়ে পরীক্ষা দিতে হয়েছিল। কই তখন তো ওনার দয়া হয়নি।
সূর্য কিন্তু ঠিকই অনুর মনের ভেতরের এই কোমট মেঘ আর গজগজানি টের পেল। সে আর চোখে অনুর দিকে তাকিয়ে ঠোঁট চেপে হাসলো, কারণ সে খুব ভালো করেই জানে এই মেয়ে এখন মনে মনে তার 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। এরই মাঝে হলুদের জমকালো শাড়ি পরে নিচে নেমে এলো সায়রা। সকালে আসার পর থেকে অনুর সাথে সায়রার আর দেখা হয়নি, কারণ সূর্য তো সারাটা দিন দরজা আটকে অনুর ঘরেই বসেছিল। সায়রাকে দেখা মাত্রই অনুর মলিন মুখটা এক নিমিষে উজ্জ্বল হয়ে গেল। সায়রা কাছে আসতেই সূর্য অত্যন্ত দ্রুততার সাথে সায়রাকে চোখের ইশারায় নিজের পেছনের দিকে তাকাতেই বলল। সায়রা পেছনে তাকাতেই তার চোখ পড়ল পেছনে দাঁড়িয়ে থাকা অরণ্যের দিকে। অরণ্য তখন বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে নিজের ফোনে তীব্র মগ্ন। সায়রা আমেরিকায় চলে যাওয়ার পর থেকে কতবার যে অরণ্যের সাথে যোগাযোগের চেষ্টা করেছিল তার কোনো হিয়ত্তা নেই, কিন্তু এই জেদি ছেলেরা সায়রার নাম্বার থেকে শুরু করে সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট একদম ব্লক করে রেখে দিয়েছে। সায়রা নিরুপায় হয়ে এই সব কিছু সূর্যকে জানিয়েছিল। সায়রা নিজেও জানে না অরণ্যের প্রতি তার এই হুট করে জেগে ওঠা তীব্র মায়ার টানটা আসলে কিসের। এই টানটাই তাকে প্রতিটা মুহূর্তে অস্থির করে তোলে। আবার এই ছেলেটার সাথে কাটানো খুনসুটি আর সুন্দর সময়গুলোর কথা মনে পড়লে অজান্তেই তার ফ্যাকাশে মুখে মিষ্টি হাসি ফুটিয়ে তোলে। অরণ্য ফোনের স্ক্রিন থেকে একবার চোখ তুলে সায়রার দিকে তাকালো, কিন্তু পর মুহূর্তেই এক বুক অবহেলা নিয়ে নিজের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে নিল, যেন সে সায়রাকে চেনেই না। ওদিকে হলুদের মঞ্চের অন্য পাশে বসে থাকা নিঝুমের অবস্থা আরও করুণ। সে তীব্র অস্বস্তিতে অনবরত হাঁসফাঁস করছে আর চোখে পাশে বসা ইস্তিয়াকের দিকে তাকাচ্ছে, কারণ ইস্তিয়াক একদম নির্লজ্জের মতো হাঁ করে এক নাগারে নিঝুমের মায়াবী মুখের দিকে তাকিয়ে আছে। নিঝুম মনে মনে ইস্তিয়াককে ইচ্ছা মতো গালিগালাজ করছে। একটা আস্ত হাবলা কথা বলে। সবার সামনে ওভাবে কেউ তাকিয়ে থাকে নাকি? এরই মধ্যে সুযোগ বুঝে বাড়ির সব ছোট বড় ভাবিরা মিলে নিঝুমের গালে মুখে হলুদ ঘষে একদম আস্ত ভূত বানিয়ে ছেড়েছে। অথচ পাশে বসা আরেক বিশেষ কোণে অনুর গালে তখনও এক ফোঁটা হলুদও কেউ ছোঁয়াতে পারেনি। এটা নিয়ে অনু নিজের দুই ঠোঁট উল্টে মুখটা মস্ত বড় হাড়ের মতো করে গোমরা করে বসে রইল। যদি হলুদই না দিতে পারবে তবে তাকে এভাবে সঙের মতো জমকালো সাজিয়ে গুছিয়ে স্টেজে বসে রাখার মানেটা কী ছিল? অনুষ্ঠান যখন একদম মাঝ পর্যায়ে চারিদিকে গানের তালে তুমুল নাচানাচি চলছে, ঠিক তখন অরণ্য সেখান থেকে অলক্ষ্যে উঠে সোজা বাড়ির ছাদের দিকে চলে এলো। এই কোলাহলপূর্ণ জায়গায় তার দম আটকে আসছিল। যদিও এখানে আসার আসল কারণটা হলো তার তৃষ্ণার্থ দুই চোখ জোড়া একটু দূর থেকে লোকচক্ষুর আড়ালে সায়রাকে প্রাণ ভরে দেখতে চাচ্ছিল। যে ছেলের জীবনে আজ পর্যন্ত কত শত মেয়ে এসেছে আর গেছে, যে কখনো কোনো সম্পর্কের ব্যাপারে বিন্দুমাত্র সিরিয়াস ছিল না, সেই আজব ছেলেটা কিনা নিজের চেয়ে বয়সে বড় একজন মিস সিনিয়রের প্রেমে এইভাবে হাবুডুবু খাচ্ছে। সায়রার বিরহে তার প্রতিটা দিন যেন এক একটা যুগের মতো কাটছিল। ভাবা যায়, ছাদের রেলিংয়ে হাত রেখে অরণ্য নিচের লনের দিকে নিজের সচল চোখ দুটো বোলালো, কিন্তু লনের ভিড়ে কোথাও সায়রাকে দেখতে পেল না। ঠিক তখনই তার পেছনের অন্ধকার থেকে এক অত্যন্ত পরিচিত মিষ্টি মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো। কাউকে খুঁজছো নাকি ছোট ভাইয়া? কণ্ঠস্বরটা শোনা মাত্রই অরণ্যের পুরো মুখাবয়ব শক্ত হয়ে গেল, বুকের ভেতরটা ধক করে উঠল। সে কোনো কথা বলল না, পরম অবহেলায় মুখটা ঘুরিয়ে ছাদের রেলিং ধরে উল্টো দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। সায়রা ধীর পায়ে হেঁটে এসে অরণ্যের ঠিক পাশে দাঁড়ালো। সে কিছুক্ষণ অপলক চোখে অরণ্যের সে গম্ভীর ও পাথুরে মুখের দিকে তাকিয়ে রইল, অথচ যেদি ছেলেটা একবারের জন্য তার দিকে নিজের মুখটা ফেরালো না। সায়রা মনে মনে এক দীর্ঘশ্বাস ফেলল। আচ্ছা, এই ছেলেটা যদি সেদিন এয়ারপোর্টে একটা বার বুক চিরে মুখ ফুটে বলতো, আপনি যাবেন না মিস সিনিয়র, এই বিদেশিনীকে আমি যেতে দেব না, তবে কি সায়রা আদৌ আমেরিকা ফিরে যেতে পারতো? নিশ্চিত পারতো না। দোস্ত আসলে এই ছেলেটারই। মায়ের বাঁধনে নিজে বাঁধলো, আবার নিজেই এখন এক মস্ত বড় দূরত্বের দেয়াল তৈরি করে রেখেছে। সায়রা বলল, আমার সাথে কথা বলবে না অরণ্য? তাহলে কি আমি আমেরিকার এত শত কাজ ফেলে সব ছেড়ে ছুড়ে এই বাংলাদেশে এসে মস্ত বড় ভুল করলাম? অরণ্য এইবার সায়রাকে দিকে ঘুরল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক অদ্ভুত তিক্ত আর উপহাসের হাসি। সে বলল, বাবা, এমনভাবে বলছেন যেন আপনি শুধু আমার জন্যই 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসেছেন। আমি মরে গেলেও তো আপনি আসতেন না মিস সিনিয়র। একটু থেমে সে আবারও বলল, তা আমেরিকায় গিয়ে নিজের সেই সন্ত্রাসী সাইকো বয়ফ্রেন্ডের সাথে সব কিছু ঠিকঠাক মিটিয়ে নিয়েছেন তো? হোয়াট এভার, তাতে অবশ্য আমার কিছু যায় আসে। আপনার লাইফ, আপনার চয়েস,
কোনো কিছুতে আমি বিন্দুমাত্র ইন্টারেস্টেড নই। কথাগুলো এক নিঃশ্বাসে বলেই অরণ্য আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সায়রাকে একলা ফেলে সে দ্রুত পায়ে ছাদ থেকে নেমে চলে গেল। অরণ্য চলে যেতেই সায়রার দুই চোখ উপচে কান্নার নোনা জল টলমল করে উঠল এবং কয়েক ফোঁটা অশ্রু গাল বেয়ে নিচে ঝরে পড়ল। অরণ্যের এই তপ্ত নিষ্ঠুর কথাগুলো সায়রার বুকের ভেতর তীরের মতো গিয়ে বিঁধল। সে কি করে এই পাগল ছেলেটাকে বোঝাবে যে এখান থেকে যাওয়ার সময় সে নিজের মনের ভেতর জেগে ওঠা সেই নতুন অনুভূতির সংস্পর্শকে ভয় পেয়ে পালিয়েছিল ঠিকই, কিন্তু আমেরিকায় 4 দেয়ালে সে অরণ্যের মায়া থেকে নিজেকে বাঁচাতে পারেনি। অরণ্য নামক এই ছেলেটা তার মগজ ধুলাই করে দিয়েছে। আর এই ভালোবাসার টানেই তো সে সমস্ত দূরত্ব ঘুচিয়ে বাংলাদেশে ফিরে এসেছে, একদম পার্মানেন্টলি। এই কয়েক মাসে সে তার ওখানকার সিটিজেনশিপ ও কাগজপত্রের যাবতীয় ঝামেলা মিটিয়ে পাকাপোক্তভাবে চলে এসেছে, শুধুমাত্র এই অবুঝ ছেলেটার আশেপাশে থাকার জন্য, তার বোকা বোকা ভালোবাসার চেনা চাদরে জড়ানোর জন্য। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।